এই যে কঠিনতম পরীক্ষা, এই পরীক্ষায় সফল হতে গেলে মূল মন্ত্র কি চাই? মূল মন্ত্র আমি বলবো যে অধ্যবসায় এবং কনসিস্টেন্সি। কারণ আপনি কি প্রথমবারই পরীক্ষা দিয়ে চান্স পেলেন? ওভারঅল দেখতে গেলে এটা সেকেন্ড অ্যাটেম্পটই ছিল, কিন্তু প্রথম অ্যাটেম্পট আমি যখন দিয়েছিলাম চাকরির সঙ্গে আমার একেবারেই প্রিপারেশন ছিল না। মানে এই যে ইঞ্জিনিয়ারিং এর পেশা বেছে নিয়েছিলেন, তারপর আবার সেই পেশা থেকে সরে এলেন অন্য একটা পেশার, অন্য একটা জগতে যাবার, কেন সিদ্ধান্ত নিলেন? 24 ঘন্টাটা আপনার কিভাবে কাটতো? আমি খুব ভোরে উঠতাম না, আমার 8টা থেকে 8:30 এরকম হতো উঠতে। স্কুল লাইফ কোন বোর্ডের আন্ডারে ছিল? ম্যাম, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই পড়াশোনা করেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই আমি এই রাজ্যের বোর্ড থেকেই টপ 100 বা টপ 70 মধ্যে হলে আমি আইএএস র্যাঙ্ক, মানে আইএএস এর জন্য এলিজিবল হতে পারতাম। ডিপ্রেশনে চলে আসে নাকি পড়তে পড়তে? আমার আশাটা খুবই স্বাভাবিক এবং সেরকম দিন, মানে এই যে সব দিনেই 2.5-3 বছর প্রিপারেশনে সব, মানে অবশ্যই প্রত্যেকটা দিন খুব খুশির বা আনন্দের ছিল না। এই যে প্রিপারেশন পরীক্ষা, তো সেক্ষেত্রে মোবাইল ফোনটাকে কতটা দূরে রাখার চেষ্টা করেছিলেন? ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো অ্যাপই আমার ফোনে ছিল না। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রাহো। একটা অ্যাক্টিভিটি আমি মাঝে মাঝে পার্টিসিপেট করি, জেন্ডার কমিউনিটি ওয়াকস বলে, যেখানে আমরা কলকাতার বিভিন্ন এরিয়াতে হেঁটে দেখি আর কি, যে আশেপাশে পরিবেশ কেমন, মহিলাদের সুরক্ষা আছে কিনা। 12th ফেল সিনেমাটা দেখা হয়েছে? 4বার কি 5বার দেখেছি ম্যাম। সিনেমাটা এতই ভালো লেগেছে এবং খুবই আমার, মানে নিজের জার্নির সঙ্গেও আমি একটা মিল পেয়েছি, সুতরাং খুবই প্রিয় সিনেমা। যারা একবার বসে আর বসতে চায় না, ভয় পেয়ে যায়, তাদের জন্য কি বলবেন? নমস্কার, শুনবো তোমায় এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে নাজিয়া। শুনবো তোমায় এই অনুষ্ঠানে সেই সমস্ত ব্যক্তিরা আসেন যাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকে নানা লড়াই, যারা জীবনকে এমনভাবে তুলে ধরেন যে জীবন একটা বৈশিষ্ট্যময় হয়ে ওঠে। বিভিন্ন ব্যক্তিরা আসেন, তারা তাদের অভিজ্ঞতার কথা, তাদের সংগ্রামের কথা, তাদের জীবনের কথা এই প্ল্যাটফর্মে তুলে ধরেন। আজকেও আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তি আছেন, তিনি শুধুমাত্র রাজ্যের নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের নয়, তিনি এই দেশের ভবিষ্যৎ। তাকে ভবিষ্যতে কোনো একটি প্রশাসনিক পদের অফিসার হিসেবে আমরা দেখতে পাবো। ইউপিএসসি, এই যে সিভিল সার্ভিস পরীক্ষা, এই পরীক্ষা সবচেয়ে কঠিনতম পরীক্ষা হিসেবে পরিচিত। এই পরীক্ষার সফল হতে গেলে পরে একটা লড়াই দরকার। পড়াশোনার মাধ্যমে সেই লড়াইয়ে জয়লাভ করা যায়। সেই লড়াইয়েই জয়ী হয়েছেন। পশ্চিমবঙ্গের প্রায় 19 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় র্যাঙ্ক করেছেন। কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ইউপিএসসি পরীক্ষায় ভালো ফল করছেন। এবারও সেই ভালো ফল করেছেন 19 জন ছাত্রছাত্রী। তাদের মধ্যেই একজন আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, বৈষ্ণা বিশ্বাস। বৈষ্ণা বিশ্বাস কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে দিয়েছেন ইউপিএসসির জন্য এবং এক কঠিন লড়াইয়ের পর আজ সফল। ইউপিএসসিতে তার র্যাঙ্ক 367 এবং এই লড়াইয়ের কথা, তার এই যে সাধনা এবং সেই সাধনার পরে এই যে জয়, সমস্তটাই তার কাছ থেকে আমরা শুনবো। বৈষ্ণা, আপনাকে আর+ নিউজে স্বাগত। অনেক ধন্যবাদ। বৈষ্ণা, আপনি কেন্দ্রীয় সরকারে চাকরি করতেন এবং সেই চাকরি ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে দিয়ে এই যে ইউপিএসসি পরীক্ষা, তার জন্য মনোনিবেশ করেছেন, তার জন্য পড়াশোনা করেছেন। কতটা কঠিন ছিল কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে দেওয়া, তারপরে যে পড়াশোনা করার একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল? ম্যাম, সহজ তো ছিল না, কারণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটি স্ট্যাটিউটারি বডি এবং মোবাইল, টেলিকম এইসব সেক্টরের বিভিন্ন রেগুলেশন বানায়। আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকগ্রাউন্ডের ছাত্রী, সুতরাং আমি খুবই ইন্টারেস্ট পাচ্ছিলাম
একদিকে কাজটা আমার টেকনোলজিক্যাল ইন্টারেস্টের সাথেও মিলছিল এবং আরেকদিকে ন্যাশনাল লেভেলের যে পলিসি বানানো সেখানেও আমি কন্ট্রিবিউট করতে পারছিলাম। তো খুবই এনজয় করছিলাম আমি আমার কাজ, কিন্তু এই যে তার সঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা ক্লিয়ার করার যে বাসনা, তো এই দুটো একসাথে নিয়ে চলতে আমার একটু অসুবিধে হয়। তারপরে আমি যে ফাইনালি জবটা থেকে রিজাইন করতে পারি, সেখানে আমি বলবো আমার সিনিয়র কলিগরাও আমাকে খুব উৎসাহ দেন। মানে ওনারা বলেন যে তুমি খুব ভালো কাজ করছো, আমরা তোমার কাজে খুব খুশি, কিন্তু তোমার আরও বড় একটা অ্যাম্বিশন আছে, সেটা আমরা বুঝতে পারছি, এবং এই কাজের চাপের সঙ্গে সেটা করা মুশকিল হচ্ছে, সেটাও আমরা বুঝতে পারছি। সুতরাং আমি যখন রিজাইনও করি, ওনারা আমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসার সঙ্গে ওরা আমাকে বিদায় জানান। মানে ওদের তরফ থেকে কোনো বিটারনেস ছিল না, যেটা এই ডিসিশনটাকে একটু হলেও সহজ করে দেয়। আমার মা বাবার সাপোর্ট, ওরা যে আমাকে বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করেন এবং বলেন কোনো অসুবিধে নেই, তুমি এসো, চেষ্টা করো। তো এই 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 যে সাপোর্টটা আমি পেয়েছি, সেটা এই সিদ্ধান্তটাকে কিছুটা হলেও সহজ করে তোলে। আপনি কোন বোর্ডে পড়াশোনা করেছেন? আপনার স্কুল লাইফ কোন বোর্ডের আন্ডারে ছিল? ম্যাম, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই পড়াশোনা করেছি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই আমি এই রাজ্যের বোর্ড থেকেই, সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে আমি কমপ্লিট করেছি। কত সালে মাধ্যমিক দিয়েছেন, কত সালে উচ্চ মাধ্যমিক? ম্যাম, আমি 2015 সালে মাধ্যমিক আর 2017 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম। আপনি আপনার ব্যাকগ্রাউন্ড যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে আপনি ইঞ্জিনিয়ার ছিলেন। তো রাজ্য জয়েন্টেও আপনি ভালো ফল করেছিলেন। রাজ্য জয়েন্টে কত র্যাঙ্ক ছিল আপনার? এবং এই যে ইঞ্জিনিয়ারিংয়ের পেশা বেছে নিয়েছিলেন, তারপর আবার সেই পেশা থেকে সরে এলেন অন্য একটা পেশার, অন্য একটা জগতে যাবার, কেন সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ ম্যাম, আমার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক 178 ছিল, এবং সেটার অ্যাকর্ডিংয়ে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্ট্রিম পাই যাদবপুর ইউনিভার্সিটিতে। ইঞ্জিনিয়ারিংয়ে এমনিতে আমি চেষ্টা করেছিলাম যতটা সম্ভব মন দিয়ে পড়াশোনা করার। আমি ব্যাচে সেকেন্ড হই আর কি, তো ডেফিনেটলি সেদিকেও আমার ইন্টারেস্ট ছিল, কিন্তু ছোট থেকেই কোথাও একটা সিভিল সার্ভিসের অ্যাম্বিশনটাও আমার মনের মধ্যে ছিল। এবং আমার দাদু, মানে আমার মাতামহ, উনি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে এবং পরবর্তীকালে আইএএস পদেও কাজ করেন। ওনার একটা লেগেসি আমার মধ্যে কোথাও একটা থাকে। সুতরাং এই দুটো, মানে একটা সময় আমি ভেবে দেখি গভীরভাবে যে আমি পরবর্তীকালে কি করতে চাই। তখন আমার মনে হয় যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে আমার ভালো লেগেছে, আমার ইন্টারেস্ট এসেছে, কিন্তু সিভিল সার্ভিসের এই ড্রিমটা আমি এখনও ছেড়ে দিতে পারিনি। তো সেই কারণে শেষ অবধি আমি, এবং ট্রাইতেও যখন আমি চাকরি করি, ওখানেও কিছু ইন্ডিয়ান টেলিকম সার্ভিস অফিসার, আইএএস অফিসারদের সঙ্গে আমার সংযোগ হয়। আমি মানে নিজের চোখে দেখতে পাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কতটা প্রেস্টিজিয়াস, কতটা রেসপন্সিবিলিটি রয়েছে। এই দেখেই আমার আরও এই বাসনাটা দৃঢ় হয় যে আমি সিভিল সার্ভিসেই যেতে চাই। সিভিল সার্ভিসে যে পদটি আপনি নিতে চাইছিলেন বা আপনার স্বপ্ন ছিল, সেটা কি ছিল? আইপিএস না আইএএস, কোন পদটিকে, না অন্য যে কোনো পদেই আপনি যেতে চেয়েছিলেন? ম্যাম, যখন আমি মানে পড়াশোনা শুরু করি, তখন আমার আইএএসই যাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমার মাতামহ সেখানে ছিলেন, এবং আইএএসটাকেই মানে সবকটা সার্ভিসের মধ্যে সবচেয়ে প্রিমিয়ার সার্ভিস বলে কনসিডার করা হয়। কিন্তু আস্তে আস্তে আমি অন্যান্য সার্ভিস সম্বন্ধেও একটু পড়াশোনা করতে শুরু করি, এবং আমার মনে হয় যে পুলিশ সার্ভিস, রেভিনিউ সার্ভিস, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, এইগুলোরও অত্যন্ত গুরুত্ব রয়েছে। সুতরাং এখন আমার আরেকটু, মানে আমার ভাবনা এবং আমার নলেজটা আরেকটু ডিপ হয়েছে অন্যান্য সার্ভিস সম্বন্ধেও। তবে হ্যাঁ, শুরুর দিকে আমি আইএএস এর প্রতি উদ্বুদ্ধ ছিলাম। মানে যখন আপনি আপনার র্যাঙ্ক দেখলেন, তখন কি কিছুটা হলেও একটু হলেও মনে বিষণ্ণতা এলো যে যদি আরেকটু ভালো হতো, তাহলে ছোটবেলায় যে স্বপ্নটা দেখেছিলেন আইএএস হবার, সেই স্বপ্নটা পূরণ হতো? হ্যাঁ ম্যাম, নিশ্চয়ই হয়েছিল। মানে লিস্টে নাম পেয়ে একটা নিশ্চিন্ত মানে রিলিফ তো হয়ই, কিন্তু এটাও মনে হয় যে টপ 100 বা টপ 70-র মধ্যে হলে আমি আইএএস র্যাঙ্ক মানে আইএএস এর জন্য এলিজিবল হতে পারতাম। তো একটা মানে একটু আর কি মিশ্র অনুভূতি হয়, একদিকে আনন্দ হয়, একদিকে একটু বিষণ্ণতাও হয়, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টও হয়। তারপর আমি আস্তে আস্তে আমার মা বাবা, অন্যান্য অফিসার্স যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেও আছেন, রেভিনিউ সার্ভিসেও আছেন, অনেকজনের সাথে কথা বলি, এবং সেখান থেকে আমার মনে হয় যে এটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই। এই সার্ভিসটাও খুব প্রেস্টিজিয়াস, এবং আমার হাতে সুযোগ রয়েছে যদি আমি আবার আইএএস এর জন্য ট্রাই করতে চাই। কিন্তু সেটা না করলেও আমি একটা খুবই প্রেস্টিজিয়াস, খুবই রেসপন্সিবল সার্ভিসে যাওয়ার
সুযোগ পাবো, তাই এখন আর আমার মনে খুব একটা খেদ নেই। অনেকেই এই পরীক্ষায় আসতে ভয় পান, মানে মানুষের ভাবনা যে এই পরীক্ষাটা অত্যন্ত টাফ পরীক্ষা, সহজে পাওয়া যায় না, এবং এর পিছনে যদি পড়ে থাকা যায় তাহলে জীবনের অনেকটা দিন চলে যায়, মানে হয়তো আরও অন্যান্য দিকে যদি আমি যাই তাহলে আমি অন্য বেটার চান্স পেয়ে যাব, হয়তো এরকম না পেলেও জীবনে সফল হব, কিন্তু এর জন্য পড়ে থেকে লাভ নেই। সেই দিকটাতে আপনি কি বলবেন, যে এর দিকে যদি পড়ে থাকে তাহলে সত্যি এক্ষেত্রেও সফলতা আসতে পারে? যদি একজনের সত্যি মন থেকে খুব দৃঢ় একটা ইচ্ছে থাকে, ডিটারমিনেশন থাকে, এবং সে সত্যিই সার্ভিসটা সম্বন্ধে জেনে এই কাজটার প্রতি উদ্বুদ্ধ হয়ে পড়াশোনা করে, তাহলে আমার মনে হয় ইট ইজ ওয়ার্থ দ্য এফার্ট আর কি। মানে যে পরিশ্রমটা লাগে, যে স্যাক্রিফাইসগুলো লাগে, সেটা একদিন মনে হবে যে আমি যেটা করেছি সেটা সেটা ইট হ্যাজ বিন ওয়ার্থ ইট। কিন্তু অবশ্যই এটার একটা হিউম্যান কস্টও আছে, কারণ অনেকেরই 3, 4, 5 অ্যাটেম্প্ট লেগে যায় ক্লিয়ার করতে। কোনো চাকরি ছাড়া অনেকে প্রিপেয়ার করেন, তাতে একটা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা থাকে না, অন্যান্য চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে আমি এটা পার্সোনালি সাজেস্ট করব যে 2-3টে অ্যাটেম্প্ট খুব সিরিয়াসলি দেওয়া উচিত। তার মধ্যে যদি মনে হয় যে কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না, একটা ব্যাকআপ কেরিয়ার রাখা খুব জরুরি। এবং এখন একটা নতুন সুযোগও এসছে যে যারা ইউপিএসসি মেন্স ক্লিয়ার করে, ইন্টারভিউ অবধি যায় কিন্তু র্যাঙ্ক পায় না, তাদের ইউপিএসসি প্রতিভা সেতুর মাধ্যমে বিভিন্ন পিএসইউ, বিভিন্ন কনসালটেন্সি ফার্মে চাকরির সুযোগ রয়েছে। সুতরাং একটা ব্যাকআপ কেরিয়ার সেখান দিয়েও উঠে আসছে আর কি। অর্থাৎ ভেঙে না পড়ে এগিয়ে যাওয়া উচিত, এবং একদম। এই পরীক্ষা যে ধাপে ধাপে যে পদক্ষেপগুলি আছে সেগুলিতে অংশগ্রহণ করা উচিত। মানে প্রিলিতেই দেখা যায় যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে সেখানে পরীক্ষায় বসছে, কিন্তু যখনই মেন্স আসে তখনই দেখি যে তারা প্রিলিতে পায়নি বলে মেন্সে আসতে পারছে না, এবং তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের অনেকেই আর পরীক্ষায় বসে না। মানে তাদের মধ্যে হয়তো একটা মনের মধ্যে ভয়, মনের মধ্যে একটা ইচ্ছে না, মানে ইচ্ছে ভেঙে যাওয়ার একটা বিষয় চলে আসে যে না, আর হবে না। এই যে কঠিনতম পরীক্ষা, এই পরীক্ষা সফল হতে গেলে মূল মন্ত্র কি চাই? মূল মন্ত্র আমি বলবো যে অধ্যবসায় এবং কনসিস্টেন্সি। কারণ এরকম অনেক টপার্সদের আমরা দেখতে পাই যারা তাদের প্রথম 2 কি 3টে অ্যাটেম্পটে প্রিলিমস ক্লিয়ার করতে পারেননি, কিন্তু ফাইনালি যখন ক্লিয়ার করেছেন তারা ইভেন টপ 10 র্যাঙ্কসের মধ্যেও পেয়েছেন। সুতরাং প্রিলিমস ক্লিয়ার না করে আমি এটাই অ্যাডভাইস দেবো যে ভেঙে পড়বেন না। অ্যানালাইজ করুন যে কোথায় আপনাদের মানে ডেফিসিটটা কোথায় ছিল, রিভিশন ঠিক করে হয়নি নাকি এমসিকিউ প্র্যাকটিস ঠিক করে হয়নি। ভালো করে অ্যানালাইজ করলে খুব কঠিন নয় প্রিলিমসটা ক্লিয়ার করা। এবং আসলে মানে সংখ্যাটা খুব বেশি, 15 লাখ, কিন্তু তার মধ্যে খুব সিরিয়াসলি পড়াশোনা করে দিচ্ছে যে সংখ্যা, সেটা অনেকটা কম। সুতরাং আপনি যদি একজন যদি সিরিয়াসলি পড়াশোনা করে কনসিস্টেন্টলি সব টার্গেটসগুলো ফলো করে দেয়, তাহলে তার ক্লিয়ার করার চান্স অনেকটাই। সুতরাং আমার মনে হয় কনসিস্টেন্ট থাকলে এবং 1-2বার না হলেও ভেঙে না পড়া, এইটাই মূল মন্ত্র। আপনি কি প্রথমবারই পরীক্ষা দিয়ে চান্স পেলেন, না এটা দ্বিতীয়বার ছিল? আমার ফাংশন মানে ওভারঅল দেখতে গেলে এটা সেকেন্ড অ্যাটেম্পটই ছিল, কিন্তু প্রথম অ্যাটেম্পট আমি যখন দিয়েছিলাম চাকরির সঙ্গে আমার একেবারেই প্রিপারেশন ছিল না। মানে সেটাও আমি অ্যাডভাইস করব ভবিষ্যৎ অ্যাসপিরেন্টদের যে আপনারা একদম কোনো প্রিপারেশন ছাড়া, প্রপার রিভিশন ছাড়া পরীক্ষা দিতে বসবেন না। সেটা দিলে আপনাদেরও কনফিডেন্স ভেঙে যাবে, আমারও ভেঙে গেছিলো ইনিশিয়ালি। তো তারপর আমি সিরিয়াসলি অ্যানালাইজ করে বুঝতে পারি যে আমি তো সেই প্রিপারেশনটাই করতে পারিনি, সেই রিভিশন, সেই টেস্ট, মক টেস্ট অ্যাটেম্প্ট করা, সেটা আমি করতেই পারিনি। সুতরাং এটা মানে দেখতে গেলে এটাই আমার প্রথম সিরিয়াস অ্যাটেম্প্ট। সুতরাং একবার ফুল প্রিপারেশন নিয়ে সাবজেক্টগুলোকে প্রপারলি রিভাইজ করে তারপরেই অ্যাটেম্প্ট করা উচিত। কিভাবে নিজেকে প্রিপেয়ার করেছিলেন এই পরীক্ষার জন্য? কতক্ষণ পড়াশোনা করতে হতো? ম্যাম এমনিতে 8 থেকে 10 ঘন্টা অন আ রেগুলার বেসিস তো দরকার, মানে উইকে অ্যাটলিস্ট 56 আওয়ার্স তো দিতেই হয়। এবং অফকোর্স যখন পরীক্ষা আরও কাছে আসে, মানে প্রিলিমসের 5 মাস আগে বা প্রিলিমস মেন্সের মধ্যে যে 3 মাস, তখন 13-14 ঘন্টা অবধিও পড়তে, মানে আমার অন্তত দেখেছি যে আমার সেই অবধি গেছে পড়াশোনার আওয়ার্স আর কি। এবং প্রথমে আমি একটা 1 বছরের ফাউন্ডেশন কোর্স নিয়েছিলাম, যেখানে সব সাবজেক্টগুলোর একটা বেসিক ইন্ট্রোডাকশন হয়, পলিটি, ইকোনমি ইত্যাদি। তারপর আমি প্রিলিমস আর মেন্স দুটোর জন্যই 2টো ক্র্যাশ কোর্সও নিয়েছিলাম, যেটা আমাকে ফাইনাল কনসলিডেশন এবং ভ্যালু এডিশনে খুব হেল্প করে। এরকম করে আমি প্রিপারেশন নিই। আপনার ডেইলি চার্টটা বলুন, যে
তাহলে অনেক যারা ভাবছে যে ইউপিএসসি পরীক্ষা দেবে তাদের একটু সুবিধা হবে যে একজন সফল ছাত্রী যিনি পরীক্ষা দিয়েছিলেন, একজন সফল পরীক্ষার্থী যিনি সফল হয়েছেন, এবং তার চার্টটা জানলে পরে অনেকেরই হয়তো সুবিধা হবে। 24 ঘন্টাটা আপনার কিভাবে কাটতো? হ্যাঁ, আমার চার্ট এরকমই ছিল যে আমি একটু আমার মানে রাত অবধি জাগার অভ্যেস, তো আমি খুব ভোরে উঠতাম না। আমার 8টা থেকে 8:30 এরকম হতো উঠতে। মানে আমি দিনটাকে 3-4টে ব্লকসে ভাগ করতাম আর কি, মানে 8:30 থেকে 1টা, মাঝখানে 5-10 মিনিটের ব্রেক নিয়ে আমি প্রথম 3 ঘন্টা মানে 4 ঘন্টা কি 4.5 ঘন্টা পড়তাম। 1টা থেকে 2টো আমি ব্রেক নিতাম, মানে চান খাওয়া, কিছু অন্য অ্যাক্টিভিটি যদি করতে হয়। তারপর আবার আমি 2টো থেকে 5টা পড়তাম, আবার 5টা থেকে 5:30 একটু ব্রেক, 5:30 থেকে 8:30 পড়তাম, 8:30টায় ডিনার করে নিতাম, তারপর আবার 8:30 থেকে 9:30 কি 9:15 এরকম একটু ব্রেক নিতাম। তারপর ফাইনাল ব্লকটা আসতো 9:30 থেকে 12:30 কি 1টা অবধি। আর এইভাবেই করতাম দিনটাকে প্ল্যান আর কি। কি কি ত্যাগ করতে হয়েছে এই দিন প্ল্যান করতে গিয়ে? হ্যাঁ ম্যাম, মানে এই যে সোশ্যাল লাইফের ওপর কিছুটা তো স্যাক্রিফাইস করতেই হয়। অনেক সময় বন্ধুরা, আত্মীয়রা অনেক জায়গায় ডাকেন, নিমন্ত্রণ করেন, সেখানে যাওয়া যায় না। নিজের অনেক মানে অনেক সময় ইচ্ছে করে আর কি যে আজকে একটা সিনেমা দেখবো, আজকে একটা সিরিজ দেখবো, আজকে একটা গল্পের বই পড়বো। সেই ইচ্ছেটাকেও একটু দমন করতে হয়। তাও আমি চেষ্টা করতাম এই মাঝখানে যে ব্রেকগুলো 1 ঘন্টার 1/2 ঘন্টার, তার মধ্যে যেটুকু করতে পারি সেটা করার। আমার কিছু হবিজও আছে, তো সোশ্যাল লাইফটা অনেকটাই করতে হয় আর কি। মানে বেছে বেছে আপনাদের ইনভিটেশন এবং বন্ধুদের প্ল্যান যদি কিছু হয় সেটাতে মেনলি এইটাই আমার মনে হয় সবচেয়ে বড়। আর এই যে কাজ মানে চাকরি ছেড়ে দেওয়ার যে ডিসিশনটা আমি নিই, তো অবশ্যই এটা আমার পড়াশোনার জন্য অনেক সুবিধে হয়, অনেক সময় পাই, কিন্তু কখনো কখনো সেটাও মনের মধ্যে থাকে যে আমি চাকরি করতাম, নিজের একটা এবিলিটি থেকে অর্জন করতাম, সেটাও মাঝে মাঝে একটু মনে হয়। অন্য বন্ধুদের যখন দেখি তারা কোনো নতুন চাকরি পাচ্ছে বা মাস্টার্স করছে, পিএইচডি করছে, সেটাও একটা মনে হয় মনের মধ্যে যে পড়াশোনায় তো আমিও ভালো ছিলাম, আমি এগুলো করছি না। তো একটা ডিপ্রেশন চলে আসে মনের মধ্যে যে ওরা পারছে, আমি কি পারবো, এরকম একটা ডিপ্রেশনের মধ্যেও থাকে। মানে নিজেকে একটা তো গৃহবন্দী, মানে কোথাও সোশ্যাল, কোথাও নয়, কোথাও যাওয়া নেই, বাইরে রেস্টুরেন্টে খাওয়া বা সিনেমা দেখতে যাওয়া কিচ্ছু নেই, নিজেকে ঘরের মধ্যে বন্দি করা। এবং এই যে মুঠোফোন মানে মোবাইল, তার মাধ্যমে দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে, অমুক বন্ধু এই চাকরি করছে, এখানে যাচ্ছে, তার মধ্যে একটা ডিপ্রেশনও চলে আসে নাকি পড়তে পড়তে? ম্যাম আশাটা খুবই স্বাভাবিক, এবং সেরকম দিন মানে এই যে সব দিন এই 2.5-3 বছর প্রিপারেশনে সব মানে অবশ্যই প্রত্যেকটা দিন খুব খুশির বা আনন্দের ছিল না। কখনো কখনো নিজের উপর খুব সেলফ ডাউট হয় যে আমি যে বসে পড়ছি আদৌ কি এটার কিছু পরিণাম হবে, তারপর আমি যদি এরপর অন্য কোনো চাকরিতে যাওয়ার চেষ্টা করি আদৌ কি আমি এই গ্যাপের পর সেটা করতে পারবো, বন্ধুদের দেখে অবশ্যই একটা তো মনে হয়ই। কিন্তু তার মধ্যে আমি বলবো যে এই যে ইনসিকিউরিটি, এটা আমার তখনই হয় যখন আমার পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। যখন পড়াশোনা ভালো হচ্ছে, আমি মক টেস্ট দিচ্ছি, আমি ভালো মার্কস পাচ্ছি, তখন আমি নিজেকে নিয়ে কনফিডেন্টই থাকতাম যে আমি চেষ্টা করছি এবং আমি নিশ্চয়ই এই পরীক্ষাতে ভালো করে একদিন এই গ্যাপ এবং এই সব কিছুকে পুষিয়ে নিতে পারবো। সুতরাং এই যে ভালো লাগা জিনিসগুলোকে ত্যাগ করা, আপনাকে কি কি ভালো লাগা জিনিস ত্যাগ করতে হয়েছিল এই পরীক্ষার প্রিপারেশনের জন্য? আমি যখন সবে প্রিপেয়ার করা শুরু করি, মানে চাকরির সঙ্গেও কিছু মাস আমি চেষ্টা করেছিলাম, তখন আমি খুবই নিজেকে মানে গুটিয়ে নিয়েছিলাম সব কিছুর থেকে। মানে আমার অনেক হবিজ রয়েছে, গান, কবিতা, ছবি আঁকা, তো কিছুই আমি করতাম না তখন। আমার মনে হতো সবসময় পড়াশোনাই করতে হবে, বন্ধুদের সাথে একটু সময় কাটানো, তো কিছুই আমি তখন করতাম না। এবং আমি সেটা বলবো না, আমি সেটা করতে বলবো না ফিউচার অ্যাসপিরেন্টদের, কারণ সেটার জন্য একটা সময় আমার খুব মন খারাপ বিষণ্ণতার মধ্যে কাটে। এবং আমি রিয়েলাইজ করি যে প্রিপারেশনের সঙ্গে একটু হলেও একটা ব্রিদিং স্পেস রাখা দরকার। তো ইনিশিয়ালি যদিও আমি প্রায় সব কিছুই ত্যাগ করে দিয়েছিলাম, কিন্তু পরে যখন আমি আবার বাড়ি থেকে প্রিপেয়ার করা শুরু করি, আমি কিছুটা ব্যালেন্স রাখার চেষ্টা করি। মানে আমার সারা সপ্তাহ যদি ভালো করে পড়াশোনা হয়ে থাকে, আমি সানডে সন্ধেবেলা, রবিবার সন্ধেবেলা একটু ব্রেক নিতাম, হয় মা বাবার সঙ্গে, নয় আমার ভাই বোনের সঙ্গে, নয় আমার কোনো বন্ধুর সঙ্গে আমি কিছু প্ল্যান করতাম যে একটা সিনেমা দেখবো বা কোথাও ক্যাফেতে যাব। দিনেও আমি যে মাঝখানে মাঝখানে 0.5 ঘন্টা 1 ঘন্টার ব্রেক নিতাম, তাতে আমি কিছু অ্যাক্টিভিটিস রাখতাম, যে একটু গান শুনবো বা গান করব বা ছবি আঁকবো। তো পুরোপুরি যে সব কিছু ছেড়ে দিয়ে আমি করেছি সেটা বলবো না, এবং
সেটা করিনি বলেই আমি বলবো যে আমি নিজেকে সর্বতোভাবে ভালো রাখতে পেরেছি, মানে আমার মন ভালো থেকেছে, আমি যখন পড়াশোনা করেছি সেটাও আনন্দের সহকারে করেছি। আপনার যদি আমি পড়াশোনার যদি আমি গ্রাফ দেখি, তাহলে মাধ্যমিকে আপনি 9th হয়েছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন ওয়েস্ট বেঙ্গলে। পাশাপাশি উচ্চ মাধ্যমিকে আপনি 10th হয়েছেন। সেক্ষেত্রে এই যে ভালো রেজাল্ট এবং তারপর একটা চাকরি পাওয়া, জয়েন্টে ভালো রেজাল্ট, তারপর চাকরি পাওয়া, তারপরে আবার নিজেকে গৃহবন্দী করে একটা অন্য পড়াশোনা করা এবং অন্য একটা ভালো পেশার সঙ্গে যুক্ত হওয়া, সবসময় কি মনে হতো যে এই যে ভালো রেজাল্ট করে এলাম, ভবিষ্যতে আমি পারবো কিনা যে আরো ভালো রেজাল্ট করে ভালো পদে যেতে পারবো কিনা, এই বিষয়টাও কি মাথায় আসতো যখন পড়াশোনা করতেন? অবশ্যই ম্যাম, কারণ ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েশনের পরে আরও অনেক সুযোগই এসছিল। আমি জিআরই টোএফএলও দিয়েছিলাম এবং খুব ভালো স্কোর ছিল আমার টোএফএলে, 100% স্কোর ছিল। তো আমার ফরেন ইউনিভার্সিটিজেরও কিছু অ্যাডমিশন লেটার আমি পেয়েছিলাম। তো সেটা আমি তখন আমি ভেবে দেখি যে আমি কি করতে চাই, এবং তখন আমার মনে হয় যে এখন আমি বিদেশে গেলে তারপরে আবার তার সঙ্গে প্রিপারেশন নেওয়া বা সেখান থেকে ফিরে এসে প্রিপারেশন নেওয়া, এটা একটা খুব কমপ্লিকেটেড রাস্তা হয়ে যাবে। তাছাড়া ইভেন ট্রাইতেও আমি যখন চাকরি করতে করতে আমি, মানে যখন আমার কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হয়ে আসছিল, আমি এয়ারটেলেও ইন্টারভিউ দিই, সেখানেও আমি চান্স পাই। তো ওটাও একটা পার্মানেন্ট জব হয়ে গেছিলো যেটা আমি নিতে পারতাম। তো সেগুলো ছেড়ে কখনো কখনো তো মনে হতোই যে এত কিছু যে ছেড়ে দিলাম, এটা পরে আমার কখনো মানে রিগ্রেট করতে হবে না তো যে আমি ছেড়ে দিলাম। তো কিন্তু তখন সেই সময় সেগুলো মনে তো আসতোই, কিন্তু তখন আমি নিজেকে এটাই বলতাম যে যে কারণে ছেড়েছি সেইটাকে আমি আমার 100% দেবো, যাতে রিগ্রেটের সুযোগটা না আসে। মানুষের এখন বর্তমানে সবচেয়ে বড় সঙ্গী হয়ে উঠেছে মোবাইল ফোন। এই মোবাইল ফোন যেমন চোখের ওপর প্রেশার ফেলছে, মানসিকভাবে মানুষকে প্রচণ্ডভাবে দুর্বল করে দিচ্ছে। এই যে প্রিপারেশন পরীক্ষার, তো সেক্ষেত্রে মোবাইল ফোনটাকে কতটা দূরে রাখার চেষ্টা করেছিলেন? ম্যাম, সত্যি বলতে গেলে মোবাইল ফোনটা মানে আমি খুবই ইউজ করেছিলাম, কিন্তু পড়াশোনার জন্য। কারণ এখন অলমোস্ট আমাদের সবই ডিজিটালাইজড হয়ে গেছে, মানে অনলাইন ক্লাস বা কোনো নোটস বা একটা অ্যাপ আমি ইউজ করতাম ওয়াইপিটি বলে, যেটাতে পড়াশোনার আওয়ার্স ট্র্যাক করা যেত, কত ঘন্টা পড়লাম। তো ফোন আমি খুবই ব্যবহার করেছি, কিন্তু মানে এটা এমন একটা ডিভাইস যেটা ইউজ করে আমরা আমাদের প্রোডাক্টিভিটি খুব বাড়াতেও পারি, আবার খুব কমিয়েও দিতে পারি। তো আমি প্রথমটাই করার চেষ্টা করেছিলাম, কারণ ওই অ্যাপটাতে মানে যখনই আমি অ্যাপটা থেকে এক্সিট করতাম বা ইউটিউব বা কিছু দেখতাম, তখন ওই ঘন্টাটা বন্ধ হয়ে যেত আর কি। সুতরাং ফোনটা আমি নিজের কাছেই রাখতাম, কিন্তু সেটা অন্য কাজে ব্যবহার করতাম আর কি। মানে ফোনটা কাছে রেখেও কি কখনো কখনো গান শুনতেন না হতো ফোনের মধ্যে, যে একটু গান শুনি বা একটু সিনেমা দেখি বা কিছু একটা করি, সেগুলো কি হতো, তার সঙ্গে চলতো? হ্যাঁ ম্যাম, আমি চেষ্টা করেছিলাম, আর স্পেশালি বাড়ি থেকে যখন পড়ছিলাম আমি এই ব্যালেন্সটা রাখার চেষ্টা করতাম। ডিনার বা লাঞ্চের পরে হাঁটতে হাঁটতে আমি গান শুনতাম বা কিছু সিরিজ মাঝে মাঝে দেখতাম। সিনেমা উইকেন্ডে মাঝে মাঝে আমি আর মা বাবা যদি বাইরে নাও যাওয়া হয়, 3জন মিলে ফোনে বা ল্যাপটপে একটা সিনেমা দেখলাম, সেরকমও করেছি। সুতরাং একটা মানে ফোন আপনার জীবনে অভিশাপ নয়, আশীর্বাদ হয়েছে। হ্যাঁ ম্যাম, চেষ্টা করেছিলাম সেইভাবেই ব্যবহার করতে। তার মানে যারা ইউপিএসসি দেবে তাদেরকেও এইভাবেই যদি ফোনটাকে ইউজ করে, যে আশীর্বাদ হিসেবে ফোনটাকে ইউজ করা হোক, সবসময় অ্যাডিক্টেড নয়, মানে অ্যাডিক্টেড না হলে পরে ফোন কিন্তু এখানে আশীর্বাদই। একদম ম্যাম, যেমন ইউটিউবটাও, মানে আমি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক কোনো অ্যাপই আমার ফোনে ছিল না, এবং ইউটিউব যখন পড়াশোনার জন্য লাগতো আমি ক্রোম থেকে ইউজ করতাম, যাতে এই যে শর্ট ভিডিওস অনেকগুলো হয় একসাথে দেখে অনেকটা সময় নষ্ট হয়ে গেল, তো সেটা যাতে না হয়, তো সেটাও আমরা ফোনের মাধ্যমেই করতে পারি। যে মানে ফোন নিজে আমাদের অ্যাডিকশনের দিকে এগিয়ে দিতে পারে, আবার অ্যাডিকশন থেকে মানে আমাদের প্রোটেক্টও করতে পারে, সেইভাবে আমাদের ব্যবহার করতে হবে, এটা আমি মনে করি। পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে? ম্যাম, আমি কবিতা লিখতে ভালোবাসি। আমার ইনফ্যাক্ট আগের বছর মানে 2024-এ বুক ফেয়ারে একটা কবিতার বইও বেরিয়েছে, আনহার্ড মেলোডিজ বলে। তাছাড়া আমার হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকে ট্রেনিং রয়েছে, মানে আমি প্রায় 5 বছর বয়স থেকে শিখছি। কোভিড বছর অবধি আমি শিখেছিলাম। এছাড়া ম্যাম, আমার যেহেতু সোশিওলজি অপশনাল ছিল ইউপিএসসিতে, তো একটা অ্যাক্টিভিটি আমি মাঝে মাঝে পার্টিসিপেট করি, জেন্ডার কমিউনিটি ওয়াকস বলে, যেখানে আমরা কলকাতার বিভিন্ন এরিয়াতে হেঁটে দেখি আর কি, যে আশেপাশে পরিবেশ কেমন, মহিলাদের সুরক্ষা আছে কিনা, এবং এগুলো আমি ইউপিএসসিতেও মানে ইন্টারভিউতেও এগুলো নিয়ে আমি মেনশন করেছিলাম।
এই যে মহিলাদের সুরক্ষা, সত্যিই কি কলকাতায় মহিলাদের সুরক্ষা আছে? বিভিন্ন রকম প্রশ্ন ওঠে মহিলাদের নিরাপত্তা নিয়ে। আমরা দেখি বিরোধীরা একাধিকভাবে অভিযোগ তোলে যে কলকাতায় মহিলারা নিরাপদ নয়, রাজ্যে মহিলারা নিরাপদ নয়। এই নিয়ে শাসক বা বিরোধী শিবিরের মধ্যে প্রায়ই তর্ক বিতর্ক লেগেই থাকে। তো সেক্ষেত্রে আপনি তো বলছেন যে আপনি এগুলো নিয়ে সোশ্যাল ওয়ার্ক করেছেন, বহু দেখেছেন। তো মহিলারা সত্যিই কি নিরাপদ ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় বিশেষ করে? কলকাতা আমি যতটা দেখেছি যে এই নিরাপত্তার বিষয়টা আর কি এক অঞ্চল থেকে আরেক অঞ্চল একটু কিছুটা ভেরিয়েশন আছে। যদিও মানে আমি পুরো শহরে মানে আমার ওয়ার্কসগুলো এখনো অবধি করা হয়নি, কিন্তু আমি দেখেছি যেরকম ধরুন আমরা রবীন্দ্র সরোবরে এবং লায়ন সাফারি পার্কের মধ্যে দিয়ে হাঁটি, সেই পুরো এরিয়াটা আমার খুব নিরাপদ মনে হয়। ওখানে সিসিটিভি ক্যামেরাস রয়েছে, স্ট্রিট লাইটস অনেক রয়েছে, রাস্তার কোয়ালিটিও খুবই ভালো। কিন্তু সেই তুলনায় আবার কিছু কিছু অন্যান্য এরিয়া যেমন তপসিয়া, বেলগাছিয়া বা গিরিশপাড়, সেখানে করতে গিয়ে আমার মনে হয় যে অতটা নিরাপদ আমি ফিল করছি না। রাস্তাগুলো কিছুটা ন্যারো, মানে কম্পেয়ার করে দেখলে আর কি, মানে এটা আমার মনে হয় যে আঞ্চলিকভাবে এই ব্যাপারটা একটু ভ্যারি করে। কিছু জায়গায় মহিলাদের পাবলিক টয়লেট খুব ওয়েল মেনটেন, পরিষ্কার, আবার অন্যান্য জায়গায় তালা নেই বা লাইটস নেই। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আমি পড়ে দেখলাম যে তারা এটা নোট করেছে এবং তারা চেষ্টা করছে যাতে সুরক্ষাটা পুরো স্পেশাল স্প্যানটাতে ইকুয়ালি ভালো হয়। আমি আশা করব যে আগামী দিনে আর কি এই যে সিকিউরিটিটা কিছু জায়গায় খুবই ভালোভাবে আছে, সেটা যাতে পুরো শহরেই থাকে। অর্থাৎ নারী নিরাপত্তার ক্ষেত্রে আরও কিছু কাজ এখনো দরকার, বা নিরাপত্তাজনিত আরও বিশেষভাবে কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে বা প্রশাসনকে। হ্যাঁ ম্যাম, মানে কখনোই এরকম ভেবে নেওয়া উচিত না যে আমরা পুরোপুরি সব কিছু করে ফেলেছি। ইমপ্রুভমেন্টের স্কোপ তো থাকেই, এবং আমি আশা করব সেটা ভবিষ্যতে নিশ্চয়ই দেখতে পাবো। এই যে বলছিলাম যে আপনার পড়াশোনা 24 ঘন্টার মধ্যে ঘড়ি ধরে পড়াশোনা, এই পড়াশোনা করতে গেলে কি মক টেস্ট এবং ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া এটা বিশেষভাবে কি প্রয়োজন? কারণ ইউপিএসসিতে এই টাইম মেনটেনটা খুব ভ্যালু। ভীষণভাবে প্রয়োজন ম্যাম, এবং এই যে পড়াশোনা আমরা আসলে কতক্ষণ করছি, এটাও আমি বলবো যে এই যে স্টপ ওয়াচ বা কোনো অ্যাপ, এটার থ্রু দিয়ে আমরা সত্যিই জানতে পারি। মানে সকাল 8টা থেকে 1টা আমি বসে থাকলাম বই নিয়ে, তাহলেই যে আমার পড়া হলো অতক্ষণ, তা নয়। তো এটা আমাদের নিজের প্রোডাক্টিভিটিটাও মানে কতটা হলো সেটা মাপতে সাহায্য করে। আর যেহেতু ইউপিএসসিতে প্রিলিমস বলুন, মেন্স বলুন, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন বা 20টা সাবজেক্টিভ প্রশ্ন শেষ করতে হয়, সুতরাং সেটার জন্য টাইম বাউন্ড মক টেস্ট দেওয়া খুবই প্রয়োজন, যাতে, কারণ পেপারটা শেষ করা খুব ইম্পর্টেন্ট, যাতে 20টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্নই একজন আনসার লিখতে পারে, সেটা যাতে আগে থেকে এনশিওর করা যায়, তার জন্য খুবই জরুরি। অর্থাৎ টাইম মেনটেনটা করা খুবই জরুরি, মানে টাইমে যাতে লিখতে পারা যায়, নইলে সমস্যা হতে পারে। হ্যাঁ, একটা সময় ছিল যখন এই পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তেমনভাবে চান্স পেত না ইউপিএসসিতে, খুবই কম, হাতে গোনা একজন বা কোনো বছর থাকতো না। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চান্স পাচ্ছে, এবং এবার তো দেখা যাচ্ছে 19 জন ছেলেমেয়ে চান্স পেয়েছে। কি মনে করছেন যে ইউপিএসসিতে পশ্চিমবঙ্গের প্রাধান্যতা কিছুটা বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে? পশ্চিমবঙ্গে পড়াশোনার পরিবেশটা কি বাড়ছে আরো? হ্যাঁ ম্যাম, আমিও লাস্ট কিছু বছর ধরে দেখছি যে বেশ কিছু উজ্জ্বল মুখ আসছে। আগের বছরও মেঘনা চক্রবর্তী ম্যাম 79 র্যাঙ্ক করেছেন, আরও রাজদীপ ঘোষ, আরও বেশ কিছুজন ছিলেন। সুতরাং যত সংখ্যা বাড়ছে, তত পরের বছর আরও অ্যাসপিরেন্টরা অনুপ্রেরিত হচ্ছেন। এবং এই যে কিছু গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ, যেমন সত্যেন্দ্রনাথ সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার, সেখানে রেসিডেন্সিয়াল কোচিং এবং স্কলারশিপের সঙ্গে পড়াশোনা করার সুযোগ দেওয়া হচ্ছে। আমার মনে হয় এটা খুবই পজিটিভ স্টেপ। আমি নিজেও ওখানে মক ইন্টারভিউ দিয়ে খুব বেনিফিট করেছি। এবং এইভাবে আমরাও যদি, যারা আসছি বেঙ্গল থেকে, তারাও যদি ফিউচার জেনারেশন অফ অ্যাসপিরেন্টসকে একটু হেল্প করে, একটু ইন্সপায়ার করে, এইভাবে আরও আমরা সাকসেসফুল ক্যান্ডিডেটস দেখতে পাবো বলে আমি আশা করি। এই যে আপনি বললেন কোনো একটা ইনস্টিটিউশনের সঙ্গে আপনি যুক্ত ছিলেন, তার ফলে আপনার আরও বেশি মক টেস্টের প্রতি আগ্রহ জন্মেছে এবং ভালো হয়েছে। তাহলে কি সিভিল সার্ভিসে যদি কেউ যেতে চায় বা সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চায়, তা সেক্ষেত্রে কোনো একটা ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হওয়া কি খুব জরুরি? সেখানে কি এমনভাবে শিক্ষাগুলো হয় যাতে টাইম মেনটেন, মক টেস্ট কীভাবে দিতে হবে, সেগুলোর ক্ষেত্রে উপকৃত হবে তারা? ম্যাম, অনেকে মানে যে কোর্সগুলো আছে, মানে পড়াশোনা বা কন্টেন্ট গ্যাদার করা, সেটা অনেকে কোচিং ছাড়াও করে।
কারণ এখন অনলাইনে অনেক কিছু ফ্রিলি অ্যাভেলেবল হয়ে গেছে, ইউটিউবে লেকচার্স রয়েছে, ফ্রি ওয়েবসাইটস অনেক রয়েছে, তো সেইটা কোচিং ছাড়াও করা পসিবল। কিন্তু মক টেস্ট যেটা মানে প্রিলিমসের মক টেস্ট, মেন্সের মক টেস্ট বা মক ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের জন্য, সেটার জন্য অবশ্যই কিছুটা কোচিংয়ের হেল্প নেওয়া উচিত। আমি বলবো যে পড়াশোনা নিজে করলেও পরীক্ষাটা অ্যাটলিস্ট ইনস্টিটিউটের মাধ্যমে দেওয়া উচিত, যাতে অ্যাসেসমেন্টটা ঠিক করে হয়, সিনিয়র টিচার্সরা বলতে পারেন আমাদের যে কোথায় আরও ইমপ্রুভ করা যেতে পারে, এটাই আমি মনে করি। ইউপিএসসিতে বাংলা ভাষা, সেখানেও বাংলা ভাষায় পরীক্ষা দেওয়া হচ্ছে, তো এই যে বাংলা ভাষাকে একটা মানে দেশের মধ্যে একটা অন্যতম প্রাধান্য দেওয়া, বাঙালি হিসেবে কতটা গর্বিত মনে হয়? অবশ্যই ম্যাম, খুবই এটা গর্বের এবং মানে এটা একটা অধিকারেরও ব্যাপার। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এখন ইউপিএসসি মানে 22টা ল্যাঙ্গুয়েজে ইনফ্যাক্ট কোয়েশ্চেন পেপার রিলিজ করা এবং সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া, এটার যে সুযোগ হয়েছে সেটা অনেক ক্যান্ডিডেটসকে খুব এম্পাওয়ার করেছে, এবং সেটা বঙ্গের জন্যও সেটা খুব সত্যি কথা। কোয়েশ্চেন পেপার এবং ইন্টারভিউ এই যে বাংলা মাধ্যমে দেওয়া, এটা বাংলা ভাষার জন্যও খুব গর্বের বিষয়, এবং সেই ক্যান্ডিডেটদের জন্যও খুব এটা একটা ইকুয়ালাইজিং ফ্যাক্টর, যে একটা ভাষার জন্য বা একটা ভাষায় দক্ষতা না থাকলেই যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে না, এই বিষয়টা আর নেই। এটা খুবই একটা পজিটিভ স্টেপ। আচ্ছা, বাংলা ভাষা আমরা কোথাও দেখলে আমরা অবশ্যই গর্বিত হই, বাংলা ভাষায় কথা বলতে আমাদের ভালো লাগে, বাংলা ভাষা আমাদের কাছে সবচেয়ে মিষ্টি ভাষা। কিন্তু যখন আমরা দেখি যে ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলছে বলে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, তো তখন কেমন লাগে? খুবই মানে কষ্ট এবং খুবই একটা মানে আত্মাভিমানেও কোথাও একটা আঘাত লাগে, যে বাংলা ভাষাকে কেন একটা কোনো অন্য আইডেন্টিটির সঙ্গে জড়িয়ে ফেলা হবে, একটা সন্দেহ কেন তৈরি হবে, মানে বাংলাভাষী হলেই সে এই দেশের নয় অন্য দেশের হতে পারে। তো একটা রিজিয়নাল সেন্টিমেন্ট জন্মাচ্ছে, মাইগ্রেন্ট ওয়ার্কাররা, অন্যান্য এটাতে ইকোনমিক ফ্যাক্টরসও অনেক জড়িত আছে, যে যেহেতু বাঙালি মাইগ্রেন্ট ওয়ার্কাররা অন্যান্য স্টেটে কখনো লোয়ার ওয়েজেসে কাজ করে, সেটা সেই জায়গার লোকেদের মনে হয় যে আমাদের চাকরি চলে যাচ্ছে। তো অনেক বিষয় এটার মধ্যে জড়িত আছে, সেগুলো অ্যাড্রেস করা দরকার। তো যখন দেখি অবশ্যই এটা খুবই কষ্টের এবং একটা ক্রোধেরও বিষয় হয়ে যায় যে কেন এটা হচ্ছে। আপনি বাংলা ভাষা নিয়ে তো অনেক কিছু বললেন, বাংলা ভাষার গান, রবীন্দ্রসঙ্গীত কেমন লাগে? ম্যাম, খুবই অপূর্ব লাগে রবীন্দ্রসঙ্গীত। আমি যদিও শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, কিন্তু রবীন্দ্রসঙ্গীতও আমি শুনি, গাওয়ারও চেষ্টা করি। আমি কিছু হে সখা বলে একটি গান আমার খুবই প্রিয়, একটু শোনাবার জন্যই এই প্রশ্নটা। নিশ্চয়ই ম্যাম, আমি চেষ্টা করছি। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার হৃদয় ফিরে, লহ আমার হৃদয় ফিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। বাহ, অসাধারণ! একজন ইউপিএসসি র্যাঙ্কার এত সুন্দর বাংলা ভাষায় বাংলা গান, রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর, সত্যি যারা দর্শক দেখবেন তারাও কিন্তু ভীষণভাবে এটাতে উদ্বুদ্ধ হবেন, এবং যারা পরীক্ষা দিচ্ছে তারাও ভাববে যে পরীক্ষার প্রিপারেশন তো নেবো, কিন্তু তার সঙ্গে সঙ্গে নিজেদের শখকেও যেন দূরে না ঠেলে দেওয়া হয়, সেই শখটাও যেন রাখা হয়। অনেক ধন্যবাদ ম্যাম। বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ ম্যাম, বাংলা সিনেমা হলে গিয়েও মাঝে মাঝে দেখি। বহুরূপী বোধহয় মানে খুব রিসেন্টলি দেখা হয়নি, লাস্ট বোধহয় পুজোর সময় বহুরূপী দেখেছিলাম। ডিটেকটিভ সিনেমা কিছু কিছু, ফেলুদা এবং ব্যোমকেশ, সেগুলোও দেখি। পুরনো বাংলা সিনেমা খুব ভাল লাগে, কমেডি সিনেমা যেগুলো, তুলসী চক্রবর্তীর 74.5, উত্তম কুমারের, সৌমিত্র চট্টোপাধ্যায়,
এদের সিনেমাও দেখেছি। মাঝে মধ্যে ইউটিউব খুলে সিনেমা দেখা হয় সেই সবগুলো? হ্যাঁ ম্যাম, ইনফ্যাক্ট আমার মায়ের খুব প্রিয় কিছু সিনেমা আছে, মৌচাক এবং 74.5, ধন্যী মেয়ে, এগুলোর সিন আমরা মাঝে মাঝেই দেখি, মানে পুরো সিনেমাটা না দেখা হলেও যেগুলো মানে দেখে একেবারে অট্টহাসিতে ভেঙে পড়ি আমি, মা বাবা তিনজন, এগুলো মাঝে মাঝেই দেখি। তখনকার বাংলা সিনেমা আর এখনকার বাংলা সিনেমা তফাৎ কি লক্ষ্য করতে পারছেন? ম্যাম অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সেটা সিনেমার কোয়ালিটি বলা হোক, মানে যেভাবে শুটিং হয় বা দ্য কোয়ালিটি অফ দ্য পিকচার ইটসেলফ, এবং বিভিন্ন থিমও নতুন করে আসছে এখন, যেটা সমাজের পরিবর্তনকেও রিফ্লেক্ট করে। মানে এই যে আরবানাইজেশন হচ্ছে, মানে একটা কনজিউমার কালচার আসছে, সেটার ফলে একটা লোনলিনেস, এগুলোও আমরা দেখছি রিসেন্ট ফিল্মসে ডেপিক্টেড। এবং মহিলাদেরও রোলস এখন পরিবর্তন হচ্ছে, আগে তাদের আমরা স্ত্রী, মা এই চরিত্রেই দেখতে পেতাম, কিন্তু এখন তারা নিজেদের কেরিয়ারকেও অনেকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ফিল্ডে তারা ভালো করছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই নানা রকম, তখনকার সিনেমারও একটা অন্যরকম চার্ম ছিল, এখনকারও অনেক ইন্টেলিজেন্ট থিমস নিয়ে সিনেমা হচ্ছে, সুতরাং দুটোরই দুরকম ফ্লেভার আছে। আচ্ছা, এটা তো গেল বাংলা সিনেমা। হিন্দি সিনেমা দেখা হয়? হ্যাঁ ম্যাম, হিন্দি সিনেমাও প্রায়ই দেখা হয়, হিন্দি সিরিজও মাঝে মাঝে দেখি, হলে গিয়েও দেখি, নেটফ্লিক্সেও দেখি। লাস্ট বোধহয় আমি জামতারা দেখছিলাম, একটা হিন্দি সিরিজ। সিনেমাও দেখি। 12 ফেল সিনেমাটা দেখা হয়েছে? 4বার কি 5বার দেখেছি ম্যাম, এই সিনেমাটা এতই ভালো লেগেছে এবং খুবই আমার মানে নিজের জার্নির সঙ্গেও আমি একটা মিল পেয়েছি, সুতরাং খুবই প্রিয় সিনেমা। হলেও দেখেছি, আবার বাড়িতেও দেখেছি, খুবই ভালো লাগে। মানে যেভাবে নিজেকে ওই সিনেমায় দেখানো হয়েছে যে একটা মানুষ একবার ফেল করলে তার জীবন যে থেমে থাকে না, সেটা ওই সিনেমার মাধ্যমে দেখানো হয়েছে। এখানে ইউপিএসসির ক্ষেত্রেও কিন্তু একই বক্তব্য যে যদি একবার কেউ ইউপিএসসিতে না চান্স পায়, সেটা কিন্তু তার জীবন থামিয়ে রাখে না, তার জীবনে কিন্তু আরও একটা ধাপ আছে, সে কিন্তু আবার ইউপিএসসি দিয়ে এগিয়ে যেতে পারে, সেটা বোঝানো হয়েছে। কি বলবেন সেই সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে, পরীক্ষার্থীদের জন্য যে যারা একবার বসে আর বসতে চায় না, ভয় পেয়ে যায়, তাদের জন্য কি বলবেন? আমি এটাই বলবো যে আমি নিজের কথা, মানে নিজের জার্নিতে কোথাও যদি তারা নিজেদের খুঁজে পান, তাহলে আমি সেটা বলবো যে প্রিলিমস একবার দেওয়ার প্রথম অ্যাটেম্পটে আমি প্রথম স্টেজটাই ক্লিয়ার করতে পারি না, বাট তার পেছনে অনেক কারণ ছিল, যে আমি জবের সাথে ঠিকমতো ব্যালেন্স করতে পারিনি সব কিছুই, কিন্তু যতই যাই হোক একটা অ্যাটেম্পট যখন মানুষ আনসাকসেসফুল হয়, তাতে নিজের কনফিডেন্সে আঘাত লাগে, নিজের ওপর আত্মবিশ্বাসে আঘাত লাগে। তো সেটা আমি বলবো যে আমি আপনাদের মানে কষ্টটা বুঝতে পারছি, আপনারা যদি সেই জায়গায় থাকেন, কিন্তু আমি এবং অন্যান্য অনেক এরকম সাকসেসফুল র্যাঙ্কার আছেন, যিনি এবার সেকেন্ড হয়েছেন, তিনিও তার 5th অ্যাটেম্পটে পেয়েছেন। সুতরাং সেই ফেলিয়ারটা থেকে যে উঠে আসা যায়, আবার চেষ্টা করলে যে কতটা এগিয়ে যাওয়া যায়, সেটা আপনারা দেখুন। এবং এটাও আমি বলবো যে অন্যদের এক্সপেকটেশন পূরণ করার জন্য কিছু করবেন না, যদি নিজের মন থেকে সেই আওয়াজটা শুনতে পান যে না আমি আবার করতে চাই, সার্ভিসটার প্রতি সেই রেসপেক্ট এবং সেই আগ্রহটা থাকে যে আমি এই সার্ভিসেই আমি দেশের প্রতি কন্ট্রিবিউশন রাখতে চাই, তাহলে এগিয়ে যান, একবারের ফেলিয়ারে প্লিজ আশাহত হবেন না। কলকাতা শহর কতটা প্রিয়? কলকাতা শহর মনের খুবই কাছে, এবং দিল্লিতেও যখন কাজ করেছি, দিল্লি শহরেরও অনেক কিছু আমার ভালো লেগেছে, কিন্তু কলকাতায় ফিরে এসে যে আনন্দটা, যে একটা ওয়ার্মথ, যে একটা ভাইব্রেন্সি, সেটা আমি আর কোনো শহরে পাইনি, এবং আশা করব যে এরপরেও আমি যেখানেই কাজ করি না কেন, আমি বারবার ফিরে আসতে পারি এই শহরে এবং এই পরিবেশে। কি কি পরিবর্তন চান কলকাতা শহরে? কলকাতা শহরে আমি যদি প্রশাসনিক একটা লেন্স থেকে দেখি, তাহলে কিছু সমস্যা রয়েছে, যেরকম পরিবেশ দূষণ, এই এয়ার পলিউশন একটা খুব সিরিয়াস প্রবলেম হয়ে যাচ্ছে কলকাতার ক্ষেত্রে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আমরা দেখি, সেটা প্রায় মাঝে মাঝে দিল্লির কাছাকাছিও চলে যায়। সুতরাং সেই সোর্সগুলো, মানে সেটা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস জন্য হোক বা ভেহিকুলার এমিশনস হোক, সেটার প্রতি আরেকটু নজর দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত ট্রাফিক কনজেশন যেটা, সেটাও কলকাতার জন্য একটা বড় চ্যালেঞ্জ। মানে অনেক সিটিজের তুলনায় কলকাতাকে ওয়ান অফ দ্য স্লোয়েস্ট সিটিজ মানা হয় আর কি, যদিও অনেক রকমই চেষ্টাও আমি দেখতে পাচ্ছি মেট্রোর এক্সপ্যানশনের থ্রু দিয়ে, বিভিন্ন ফ্লাইওভার্স এবং এক্সপ্রেসওয়েজ কনস্ট্রাক্টেড হচ্ছে। তো সেই অ্যাক্টিভিটিগুলোকে আরও এগিয়ে নিয়ে গেলে আমরা আরও অনেক একটা ডেভেলপড কলকাতা দেখতে পাবো।
প্রিয় 5জন ব্যক্তিত্বের নাম বলুন যাদেরকে আপনার বেশ ভালো লাগে। 5জন ব্যক্তিত্ব যদি আমি বলতে চাই তাহলে বিভিন্ন ফিল্ড ক্ষেত্রে। থেকে রয়েছে। যেমন একজন, আমি যেহেতু কবিতা লিখি এবং কবিতা পড়তেও পছন্দ করি, জন কিটস আমার খুব প্রিয় কবি। উনি ইংলিশ রোমান্টিক পোয়েট আর কি, এবং ওনার যদিও ওনার মাত্র 25 বছরের জীবন, তার মধ্যেই উনি অমর কবিতা লিখে গেছেন, সেটা আমাকে খুব অনুপ্রেরণা দেয়। এছাড়া সায়েন্স ফিল্ড থেকে একজন ইপসিতা বিশ্বাস বলে একজন আছেন, যিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকেই তার পড়াশোনা করেন। তিনি ডিআরডিওতে বলিস্টিক মিসাইল ডেভেলপ করেন এবং নারী শক্তি পুরস্কারও পান। তো অ্যাজ আ উমেন ইন সায়েন্স আমি তাকে দেখেও খুব অনুপ্রেরণা পাই। এছাড়া যদি অ্যাডমিনিস্ট্রেশনের কথা আমি বলি তাহলে অনেকজন অ্যাডমিনিস্ট্রেটর আমাকে খুব ইন্সপায়ার করেন। যেরকম একজন রয়েছেন অনিল স্বরূপ স্যার, উনি একজন আইএএস, এবং ওনার অনেস্টি, ওনার এই যে মানে পজিটিভ চেঞ্জ আনার একটা দৃঢ় ইচ্ছা, এবং অনেক সময় আগেনস্ট যেটা ওনার ওপর প্রেশার দেওয়া হচ্ছে সেটার আগেনস্টে গিয়ে ডিসিশন নেওয়া, সেটা থেকেও আমি খুব অনুপ্রেরণা পাই। আরেকজন আমার খুব প্রিয় লেখক আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ছোটবেলা থেকেই আমি তার বিভিন্ন উপন্যাস পড়ে বড় হয়েছি। তার মহিলা চরিত্র খুব দৃঢ় এবং দৃঢ় চেতা কিছু মহিলা চরিত্র উনি লিখে গেছেন। সেটা তার দেবী চৌধুরানী হোক বা বিষবৃক্ষ হোক, আমি ভীষণ আনন্দ পাই তার নভেলস পড়ে। আর যদি কারো কথা বলতে হয় তাহলে অন্য ফিল্ড থেকে একজন আছেন অরুন্ধতী ভট্টাচার্য ম্যাম। উনি এসবিআই এর প্রথম ফিমেল চেয়ারপারসন হন। ওনার সাথে আমি পার্সোনালিও মিট করেছি, এবং এত বড় একটা অ্যাচিভমেন্ট করার পরেও ওনার যে হিউমিলিটি, পরিবারের প্রতিও ওনার যে দায়িত্ব, আমি সেটা দেখেও খুব অনুপ্রাণিত হয়েছি। আর একটা প্রশ্ন, যে মেয়েদের উন্নতির জন্য, মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার, তারা কি ভাবনা চিন্তাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন? কি বলবেন? আমার মনে হয় যে খুবই আমরা প্রচেষ্টা করছি এবং সেটার ফলও আস্তে আস্তে দেখতে পাচ্ছি। সেন্ট্রাল যদি কেন্দ্রীয় সরকারের কথা বলি তাহলে এই যে উইমেন ইন সায়েন্সের কথাটা আমি মেনশন করলাম, তো এখন আমাদের যে স্টেম ফিল্ডস মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথামেটিক্স, তাতে গ্র্যাজুয়েশন লেভেলে 43% মহিলাদের আমরা দেখতে পাই। সুতরাং অনেকটাই আমরা অনেক বাধা অতিক্রম করে সেটা করতে পারছে, এবং বিভিন্ন স্কিম রয়েছে তার জন্য, যেমন বিজ্ঞান জ্যোতি। এছাড়া আরও বিভিন্ন ফিল্ডে মহিলাদের জন্য থ্রু বেটি বাঁচাও বেটি পড়াও, অথবা যেটা জননী সুরক্ষা যোজনা, সেটার মাধ্যমে হেলথ, এডুকেশন সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে। এবং রাজ্য সরকার স্তরেও সেই চেষ্টাটা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি, যেমন আনন্দধারা ফিমেল সেলফ হেল্প গ্রুপসের জন্য, বা মুক্তির আলো যেটা সেক্স ওয়ার্কারদের অন্যান্য প্রফেশনে ইন্সপায়ার করছে, তাদের সেই সুযোগটা দিচ্ছে। সুতরাং চেষ্টা হচ্ছে, এবং নিশ্চয়ই পরবর্তীকালে সেটার আরও প্রতিফলন আস্তে আস্তে দেখা যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে, একজন মুখ্যমন্ত্রী হিসেবে, একজন নারী হিসেবে? ওনার সাহসিকতা এবং ওনার যে ডিটারমিনেশন, সেটাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ শি ইজ ওয়ান অফ দ্য ওনলি ফিমেল চিফ মিনিস্টার্স দেশে এখন যদি দেখতে পাই। তো সেই পজিশন থেকে একটা পজিশন অফ অথরিটি, একটা লিডারশিপ, সেটা আমি খুবই ওনার মধ্যে রেসপেক্ট করি। অ্যাডমিনিস্ট্রেটিভলি দেখতে গেলে কিছু খুব ভালো ইনিশিয়েটিভ রয়েছে যেটা ওনার গভর্নমেন্টের আন্ডারে নেওয়া হয়েছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও রেকগনিশন পেয়েছে, যেরকম উৎকর্ষ বাংলা যোজনা, যেটা স্কিলিং অফ আনএমপ্লয়েড ইউথ, কন্যাশ্রীর কথা তো রয়েছেই, সেটা ইন্টারন্যাশনালিও রেকগনাইজড। অনেক কিছু ভালো রয়েছে, ডেফিনেটলি ইমপ্রুভমেন্টেরও স্কোপ রয়েছে। এখনও ইনভেস্টমেন্ট অন্যান্য স্টেটের তুলনায় বেঙ্গলে কম আসছে। নতুন কোম্পানিজ আসছে, কিন্তু সেটা আরও লার্জ স্কেলে হলে জবস অনেক বেশি জেনারেটেড হবে। কিছু কিছু জিনিস অবশ্যই উনি আরও নিশ্চয়ই দেখবেন এবং বেটার করার চেষ্টা করবেন। রাজ্যের দুটি প্রকল্প এখন সবচেয়ে বেশি চর্চায়, একটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর একটি হচ্ছে যুবসাথী। কি বলবেন দুটো প্রকল্প নিয়ে? লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী দুটোই আর কি ক্যাশ ট্রান্সফার স্কিম, যেটা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ম্যারিড উইমেন এবং যুবসাথীর জন্য আনএমপ্লয়েড ইউথ যারা। তো এটার ভালো দিক অবশ্যই আছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অমর্ত্য সেনও বলেছেন যে মহিলাদের ডিসপোজেবল ইনকাম বাড়লে তারা তাদের নিজস্ব নিডসের জন্য খরচ করতে পারেন। অনেক সময় মহিলারা নিজের জন্য খরচ করেন না পরিবারের কথা ভেবে, সেইটা লক্ষ্মীর ভাণ্ডারের থ্রু দিয়ে
সেই হেল্পটা হচ্ছে, এবং SC ST মহিলাদের একটু বেশি অ্যামাউন্ট দেওয়া হয়, যেটাও মানে তাদের সামাজিক আইডেন্টিটিটাকেও রেকগনাইজ করছে। যুবসাথীর জন্য অনেক যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা বলেছেন যে তারা এখন তাদের পরিবারের ওপর ডিপেন্ডেন্সটা কমবে, তারা নিজেদের এডুকেশনের খরচ নিজে ওঠাতে পারবেন। কিন্তু কিছু ইমপ্রুভমেন্টও দরকার এই স্কিমগুলোতে। আমার মনে হয় যে এগুলো যদি কন্ডিশনাল হয়, মানে এলিজিবিলিটি কন্ডিশন আর একটু স্ট্রিক্ট করা হয়, আর একটু ইনকাম ব্র্যাকেটগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়, যাতে মানে ফিসকালি প্রুডেন্ট হয় এগুলো আর কি, মানে স্টেটের ফাইন্যান্সের ওপর খুব বেশি চাপ না পড়ে, তাহলে আমার মনে হয় আরেকটু বেটার হবে। আবার আমরা ইউপিএসসির দিকেই ফিরে আসি। ইউপিএসসি যারা দেবে ভাবছে সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য কি বলবেন? কিভাবে তারা এগিয়ে যাবে, কিভাবে তারা পড়াশোনা করবে, কিভাবে তারা সফল হবে? তাদেরকে আমি এটাই জানাবো যে যারা তোমরা মনে করছো এবং এই স্বপ্নটা দেখছো যে ইউপিএসসি সিভিল সার্ভিসেস দিতে চাও, তারা পড়াশোনা যে স্টেজেই এখন আছো না কেন পড়াশোনা শুরু করে দাও। সবসময় আগে শুরু করলে সেটার বেনিফিট পাওয়া যাবে। সুতরাং কলেজ স্টুডেন্টরাও যদি তোমাদের 3rd বা 4th ইয়ারে থাকো, তোমরা আস্তে আস্তে শুরু করতে পারো। আর যদি একটা স্ট্রাকচার বলতে হয় তাহলে আমি বলবো যে আইদার কোচিংয়ের থ্রু দিয়ে বা নিজস্ব রিসোর্সেস পেয়ে একটা বেসিক ফাউন্ডেশন কোর্সের মতো করা উচিত 1 বছরে, যেটাতে বিভিন্ন সাবজেক্টগুলোর বেসিক্স জানতে পারবে। অপশনাল সাবজেক্টটা খুব কেয়ারফুলি সিলেক্ট করো, কারণ 500 নম্বর সেটাই আছে মেন্সে। এইভাবে মানে খুব স্ট্রাকচারডভাবে যেতে হবে, খুব রেগুলার এবং ডিসিপ্লিনড হতে হবে। আবার এটাও বলবো যে পড়াশোনার জন্য সব কিছু ত্যাগ করে দিও না, নিজের হবিজ, নিজের বন্ধুরা, নিজের ফ্যামিলি মাঝখানে ব্যালেন্স করে একটু সময় বের করে নাও। জীবনটাকে একটা মানে এফর্ট এবং আনন্দ দুটো পাশাপাশি রাখো এবং এগিয়ে চলো। যদি সাপোর্ট থাকে, যদি তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডস তোমাকে সাপোর্ট করে, তাহলে তুমি দুঃখে মানে যেদিন মোটিভেশন কম থাকবে বা কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে সেটাকেও অতিক্রম করতে পারবে। অনেক অনেক শুভেচ্ছা বৈষ্ণা আপনাকে, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আপনি এগিয়ে যান, আপনাকে উচ্চ পদে আমরা দেখব আগামী দিনে, তার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ম্যাম। জীবনে যদি লক্ষ্য স্থির থাকে তাহলে কিন্তু সফলতা অবশ্যই আসে, আর সেই সফলতা এবারে ইউপিএসসির ফলাফল দেখলেই কিন্তু বোঝা যায়। পশ্চিমবঙ্গের 19 জন পরীক্ষার্থী এই পরীক্ষায় সফল হয়েছেন। তাদেরকে আমরা আগামী দিনে IAS, IPS বা অন্যান্য বিভিন্ন প্রশাসনিক পদে, আধিকারিক পদে, উচ্চ পদে আমরা দেখতে পাব। অর্থাৎ লক্ষ্য স্থির ছিল বলেই আজ তারা এখানে এসে পৌঁছেছেন।